হিম লিকুইড ইয়া না গম না পেঁয়াজের দাম বাড়তেছে পেঁয়াজ ওকে, সবাই মোটামুটি চলে আসতেছে। পড়াটা শুরু করি। আমরা 6 নাম্বার চ্যাপ্টার পড়ছিলাম, তাই না? 6 নাম্বার চ্যাপ্টারে আমরা গত ক্লাসে পড়েছিলাম এন্টিটি রিলেশনশিপ ইয়ার মডেল পর্যন্ত। ইয়ার মডেল পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে ফার্স্টে পড়ব ডাটাবেস ইন্ডেক্সিং এবং সর্টিং। ঠিক আছে, আজকের টপিকের নাম 6.8 database indexing and sorting. Database indexing and sorting. ইন্ডেক্সিং এন্ড সর্টিং কি, এই জিনিসটা আগে আমরা বুঝে নিই। ইন্ডেক্সিং মানে হচ্ছে সাজানো, অর্থাৎ কোনো একটা ডাটা টেবিলের ফাইলগুলোকে যে কোনো ভাবে সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড় আকারে, অথবা যে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে এটাকে সাজানো যায়। ঠিক আছে, সর্টিং কি, সর্টিংও হচ্ছে সাজানো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অনুসারে যে কোনো একটা ডাটা টেবিলের ফিল্ডগুলোকে সাজানো। তাহলে এখন আমরা পার্থক্য বলতে কি বুঝবো, আমি একটা একটা করে বুঝাই দেই। ফার্স্ট আমি বুঝাই, তাহলে দুইটাই যদি সাজানো হয়, যে ইন্ডেক্সিং ও বললাম সাজানো, আবার সর্টিং ও বলছি সাজানো। তাহলে ফার্স্টে আমরা দেখি ইন্ডেক্সিং জিনিসটা কি। ইন্ডেক্সিং মানে হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা মূল টেবিল, আমি একটা মূল টেবিল আঁকছি। এই মূল টেবিলে কয়েকটা ফিল্ড আঁকছি। মনে করো এখানে আছে রোল, তারপরে আছে নেম, এখানে আমি দিলাম জিপিএ। ঠিক আছে, এখানে আমি কয়েকটা রেকর্ড দিয়ে দিচ্ছি। এখন রোলে আমি দিলাম, ধরো এখানে দিলাম 25, এখানে দিলাম 2, এখানে আবার দিলাম 1, এখানে দিলাম 4, এরকম এলোমেলো রোল দিলাম। নেম, নেম ধরো দিলাম বাবু, নীলা, ফাহিম, ফয়সাল, এরকম নাম দিলাম। এবার জিপিএ, জিপিএ ধরো 4.2 দিলাম, 5.0 দিলাম, 4.8 দিলাম, আবার 4.3 দিলাম, এরকম দিলাম। এটা একটা মূল টেবিল। ধরো এটা হচ্ছে, এই টেবিলটা আমরা বললাম, চিত্র নাম দিলাম পিক, ইন্ডেক্সের পূর্বের অবস্থা। ঠিক আছে, ইন্ডেক্স এর পূর্ব অবস্থা, মানে এটা হচ্ছে মূল ফাইল, এটা আমাদের, এটা মূল ফাইল, এটা একটা মূল ফাইল। মনে করো এই টেবিলটার নাম হচ্ছে রেজাল্ট, রেজাল্ট টেবিল। এখন এইটাকে ইন্ডেক্স করব কিভাবে, হয় রোল, হ্যাঁ কার কোনো প্রশ্ন? ইন্ডেক্স INDEX, ইন্ডেক্স FIG ফয়সাল, এটা নাম, নামের কথা বলো।
এটা যে কোনো একটা নাম দিলেই হলো, তাই না? আমি বলছি কোনটা সেটা খেয়াল করি যে এটা হচ্ছে একটা রেজাল্ট টেবিল। রেজাল্ট টেবিলে কতগুলো ফিল্ড আছে, রোল ফিল্ড, নেম ফিল্ড, জিপিএ ফিল্ড এবং কতগুলো রেকর্ড আছে। এখন এটাকে আমরা ইন্ডেক্সিং করব। ইন্ডেক্সিং করা মানে কি, হয় রোল ফিল্ডের উপর অথবা নেম ফিল্ডের উপর অথবা জিপিএ ফিল্ডের উপর এই ইন্ডেক্সিং করা যায়। তার মানে মনে করো আমি বললাম রোল ফিল্ডের উপর ভিত্তি করে রোলগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবো, অ্যাসেন্ডিং অনুসারে সাজাবো। তাহলে ফার্স্ট রোল আসবে 1, তারপর 2, তারপর 4, তারপর 25। তাহলে নামও চেঞ্জ হয়ে যায়, জিপিএ চেঞ্জ হয়ে যাবে। বা বললাম নেম আকারে সাজাবো, তাহলে ফার্স্টে বি দিয়ে আসবে, তারপরে এফ দিয়ে, এফ আবার দুইটা আছে তাহলে আগে এফ এ তারপরে এফ ও তারপরে এন দিয়ে আসবে। আবার যদি বলি না আমি জিপিএ ভিত্তিতে সাজাবো ছোট থেকে বড়, তাহলে 4.2, তারপর আসবে 4.3, তারপর 4.8 বা 5.0। আর যদি উল্টা বলি বড় থেকে ছোট, তাহলে 25, 4, 2, 1 এইভাবে। এটাকে বলা হয় ইন্ডেক্সিং করা। অর্থাৎ কোনো একটা টেবিলের যে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে তথ্যগুলাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানোকেই বলা হয় ইন্ডেক্সিং। যেমন এটা ইন্ডেক্সের পূর্ব অবস্থা। এখন মনে করো আমি রোলটাকে অ্যাসেন্ডিং অনুসারে সাজাতে বললাম, তাহলে এটা ধরো আমি আরেকটা টেবিল আছি যেটা ইন্ডেক্সের পরের অবস্থা। তাহলে এখানেও আমি লিখছি রোল, নেম আর জিপিএ। তাহলে এখানে হয়ে যাচ্ছে রোল, এখানে আমরা দিয়ে দিচ্ছি নেম, এখানে আমরা দিয়ে দিচ্ছি জিপিএ। তাহলে আমার 4টা ফিল্ড ছিল আর রেকর্ড ছিল, রেকর্ড গুলা এখন আমি বলেছি ছোট থেকে বড়। তাহলে আমার 1 রোল আগে চলে আসবে। 1 রোলের নাম ছিল ফাহিম এবং তার জিপিএ ছিল 4.8। 2 তাহলে তার নাম ছিল নীলা এবং জিপিএ ছিল 5.0। তারপরে ছিল 4 এর নাম হচ্ছে ফয়সাল এবং তার জিপিএ হচ্ছে 4.3। তারপর রোল নাম্বার 25, তার নাম হচ্ছে বাবু এবং জিপিএ হচ্ছে 4.2। তাহলে এই চিত্রটার নাম হবে ফিগ ইন্ডেক্স এর পরের অবস্থা। একটা হচ্ছে ইন্ডেক্সের আগের অবস্থা, একটা হচ্ছে ইন্ডেক্সের পরের অবস্থা। তাহলে এটাই হচ্ছে তখন এইটার নাম ধরো তখন হয়ে গেল রেজাল্ট 1। অর্থাৎ কম্পিউটারে ধরো কোনো একটা ডাটাবেস তৈরি করা আছে রেজাল্ট নামে, এখন আমরা ইন্ডেক্স আকারে রোল অনুযায়ী এটাকে সাজাবো। তখন কম্পিউটারকে যখন নির্দেশ দেই তখন কম্পিউটার কি করে, সে নতুন এই টেবিলটাকে সে ধরে না, মূল টেবিলটাকে সে মোটেও ধরে না, সে নতুন আরেকটা টেবিল তৈরি করে এবং ওই টেবিলটাকে তাকে যে নির্দেশ দেওয়া হয় যে রোল ফিল্ডের উপর ভিত্তি করে ছোট থেকে বড় বলছি সে ওইভাবে সাজালো। বা আমি নেম ফিল্ড বললাম নেম ফিল্ড আকারে সাজানো, জিপিএ ফিল্ড বললাম জিপিএ ফিল্ড আকারে সাজাবে। তার মানে যতবার আমি ইন্ডেক্সের নির্দেশ দেব সে নতুন নতুন ফাইল তৈরি করবে এবং যেভাবে নির্দেশ দেব সেই অনুযায়ী সাজাবে, কিন্তু মূল ফাইলটাকে ধরবে না। এটাকেই বলা হয় ইন্ডেক্সিং। আবার ইন্ডেক্সিং এর আরো একটা সুবিধা হচ্ছে, ধরো আমি এইখানে যদি নতুন একটা রেকর্ড যুক্ত করি, ধরো এখানে আমি যদি আরো একটা নতুন রেকর্ড যুক্ত করতাম মূল ফাইলে, ধরো এখানে আমি রোল দিলাম 3, ঠিক আছে? এখানে ধরো আমি লিখলাম মনি, এখানে দিলাম ধরো 4.9। তাহলে কি হইতো, অটোমেটিক কম্পিউটারের ভিতরে এইখানে আবার একটা রেকর্ড তৈরি হয়ে যেত, যেখানে রোল দিয়ে দিত 3, এখানে হয়ে যেত মনি, ঠিক আছে? আর এখানে 4.9। তার মানে ইন্ডেক্সে অটোমেটিক্যালি আপডেটও হয়। এখানে আমি মূল ফাইলে যা করব এখানে অটোমেটিক্যালি আপডেট। এই গেল আমার ইন্ডেক্সিং। এটা নিয়ে আমি আরো পরে আলোচনা করব, এখন আপাতত আমার ধারণাটা শেষ। এবার আমার টপিকের নেম ছিল ডাটাবেস ইন্ডেক্সিং এন্ড সর্টিং। তাহলে আমার ইন্ডেক্সিং কি আমার বোঝা শেষ। সর্টিং কি আমি বলছি, ইন্ডেক্সিং মানেও সাজানো, এই যে সাজালাম, সর্টিং করলাম যে সর্টিং ও সাজানো। তাহলে এখন আমরা পার্থক্য বোঝার জন্য সর্টিংটা দেখি যে সর্টিংটা কি। সর্টিং, তাহলে সর্টিং এর আমি এই একই এক্সাম্পল দিয়ে বুঝাবো, তাহলে আরো ইজি হবে। তাহলে আমি আবারও ওই টেবিলটাই আঁকছি। মনে করো এখানে আমার 3টা ফিল্ড ছিল এবং ফিল্ড গুলার নেম ছিল আমার কি কি, রোল, নেম, জিপিএ ছিল। তাহলে এখানেও দিচ্ছি রোল, নেম আর জিপিএ। এবং এখানে আমাদের যে ডাটাগুলো ছিল আমরা একইভাবে ওই ডাটাগুলাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এই ডাটাগুলো দেওয়ার জন্য 4টা রেকর্ডের লাইন টানলাম।
এখানে ছিল 25 2 1 3 না সরি 4 ছিল 4 এখানে ছিল বাবু নীলা ফাহিম আর ফয়সাল। এখানে আমার জিপি ছিল 4.2 5.0 4.8 আর 4.3। এটা ছিল আমার শর্টিং এর পূর্ব অবস্থা। তাহলে এখানে আমি লিখি পিক নেম লিখে দিচ্ছি শর্টিং এর পূর্ব অবস্থা। শর্টিং এর পূর্ব অবস্থা মানে এটাই ছিল আমার মূল ফাইল এবং এই ফাইলটার নাম ছিল আমার রেজাল্ট, দিয়ে দিলাম রেজাল্ট। এখন এটাকে আমি শর্টিং এর নির্দেশ দিলাম। ধরো সেম একই নির্দেশ দিলাম যে রোল ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবে, কিন্তু কি করবে? শর্টিং করবে, ইন্ডেক্সিং করবে না। তখন কম্পিউটার কি করবে? তখন কম্পিউটার এই যে মূল ফাইলটা ছিল এই মূল ফাইলটাকেই সে ধরবে, নতুন কোনো ফাইল তৈরি করবে না। মূল ফাইলটাকেই সে ছোট থেকে বড় আকারে সাজাবে। অর্থাৎ আমি একটু বুঝাই দিচ্ছি। যেমন মনে করো এটার নাম রেজাল্টই থাকবে এবং এখানে আমরা সাজাবো 1 2 4 25 এবং এখানে ধরো 1 এ ছিল ফাহিম, 2 এ ছিল নীলা এবং 4 এ ছিল ফয়সাল, ছিল বাবু, তারপরে এটা ছিল 4.2, ফয়সাল ছিল 4.3, 5.0, 4.8। এখন শর্টিং এর নির্দেশ দিলে কম্পিউটার কি করবে জানো? তার হার্ড ডিস্কে যে মূল ডাটাটা ছিল এই মূল ডাটাটাকে সে চেঞ্জ করে ফেলবে। এই মূল ডাটাকে চেঞ্জ করে ফেলে ওই মূল ডাটাকেই সে ছোট থেকে বড় আকারে সাজাবে এবং যার ফলে আমি আর কখনোই মূল ডাটাকে খুঁজে পাবো না। তখন এটাই হয়ে যাবে মূল ডাটা। ঠিক আছে? শর্টিং এর পরের অবস্থা, তার মানে নতুন কোনো ফাইল আমি শেষ করি নাই। তার মানে শর্টিং হচ্ছে কি? শর্টিংটা হচ্ছে যে এখন মনে করো এটা হার্ড ডিস্কে আমার ছিল, তারপরে আমি বললাম রোল ফিল্ডের উপরে এটাকে সাজাও, তখন সে মূল হার্ড ডিস্কের ডাটাটাকে এরকম করে সাজাবে এবং তখন এইটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। তখন এই ফাইলটা আর থাকবে না, এইটা থাকবে রেজাল্ট এবং তখন এই রেজাল্ট এবং ছোট থেকে বড় আকারে সাজাবে। তার মানে এই ফাইলটাকে যখন আমি যদি কখনো সার্চ করি আমি আর খুঁজে পাবো না। কিন্তু ইন্ডেক্সিং এ কি ছিল? ইন্ডেক্সিং এ কিন্তু আমার মূল ফাইলটা ওরকমই ছিল। ইন্ডেক্সিং এর নির্দেশ দেওয়ার পর সে ওইটাকে ধরে নাই, ওইটার মতোই আরেকটা ফাইল তৈরি করছে রেজাল্ট 1 নামে এবং সেখানে সে সাজাইছে। যার ফলে এই ফাইলে আমি যাই করি না কেন এখানে অটোমেটিক আপডেট হয়েছে বা এই ফাইলটাকে আমি দেখতে পারছি যে আগে কি কি ছিল না ছিল। আর যখন আমি শর্টিং এর নির্দেশ দিলাম ওই ফাইলটাকে, রেজাল্ট ফাইলটাকে, তখন কি হলো? সে ওই ফাইলটাকে হার্ড ডিস্কে সুন্দর করে সাজানো ঠিকই, কিন্তু ওই ফাইলটাকে আর আমি পাবো না। তখন এই ফাইলটাই হচ্ছে মূল ফাইল। আবার এটাকে যদি আরেকভাবে সাজাই তখন এটা বাদ হয়ে যাবে, তখন আরেকটা হয়ে যাবে মূল ফাইল। মানে যতবার শর্টিং এর নির্দেশ দিব ততবারই আগের ফাইলটা 9 হয়ে যাবে। আর এখানে এসে যতবারই আমি ইন্ডেক্সিং এর নির্দেশ দিব ততবারই নতুন নতুন ফাইল তৈরি করবে, মূল ফাইলটাকে আর ধরবে না। এটাই হচ্ছে শর্টিং আর ইন্ডেক্সিং এর মধ্যে মেইন পার্থক্য। ঠিক আছে? এরপরে আমরা যেহেতু মূল জিনিস এখন মনে হয় শর্টিং আর ইন্ডেক্সিং বুঝছো, বেশি যেটা সেটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা একটু পার্থক্যটা যদি একটু চিন্তা করি, আমি শর্টকাটে বলছি, বইয়ে সবার আছে বা ক্লাসে যদি পড়ায় দেখবা ক্লাসেও লিখে দিবে, তাই আমি আর বেশি কিছু লিখে দিব না, জাস্ট একটু ধারণা দিব ইন্ডেক্সিং আর শর্টিং। তাহলে ইন্ডেক্সিং আর শর্টিং এর মধ্যে আমরা 1 নাম্বার পার্থক্য বলতে পারি কি? বলতে পারি যে আমরা বলতে পারি যে ইন্ডেক্সিং এ কি করা হয়? ইন্ডেক্সিং এর ক্ষেত্রে পদ্ধতিতে ডাটাবেসের ইন্ডেক্সিং পদ্ধতিতে আমাদের কি হয়? ডাটাবেস ফাইলে এলোমেলো রেকর্ডগুলো সুন্দরভাবে সাজানোর জন্য তুলনামূলক সময় কম লাগে, আর শর্টিং পদ্ধতিতে ডাটা ফাইলের এলোমেলো ডাটাগুলোকে সাজাতে তুলনামূলকভাবে সময় বেশি লাগে।
এখন এইখানে আমি বললাম সময় ডাটা সাজাতে, হ্যাঁ, সময় কম লাগে। আমি জাস্ট শর্টকাটটা লিখলাম, পুরাটা বলার পরে কিন্তু বলছি। আর তোমরা কিন্তু এতটুকু লিখলে নাম্বার পাবা না। সময় বেশি লাগে। এখন আমার কোশ্চেন যে কেন বেশি লাগে, কেন কম লাগে? আমি বলছি ইন্ডেক্সিং পদ্ধতিতে ডাটাবেজের ফাইলের এলোমেলো ডাটাগুলোকে সাজাতে সময় কম লাগে, আর সর্টিং এর পদ্ধতিতে ডাটাবেজ ফাইলের এলোমেলো রেকর্ডগুলো সাজাতে সময় তুলনামূলক বেশি লাগে। কারণ ইন্ডেক্সিং এর সময় তো সে মূল ফাইলটাকে ধরে না, হার্ড ডিস্কের ফাইলটাকে তো ধরে না, সে নতুন একটা ফাইল তৈরি করে, যার ফলে তার আর সময় লাগছে না। কিন্তু সর্টিং এ অনেক সময় লাগে, কারণ সে পুরা মূল ফাইলটাকেই চেঞ্জ করে ফেলে, এইটার ভিতরে প্রত্যেকটা ডাটাকে সাজায়, যার ফলে তার এটাকে চেঞ্জ করতে হয়। আবার এটাকে চেঞ্জ করতে হলে এটা কোথায় যাবে, আবার এটাকে একটু রাখা, মনে রাখা, তারপরে একটু সংরক্ষণ করা, মানে এটার জন্য বেশি সময় লাগে। আর এখানে এটা ধরতে হয় না দেখে জাস্ট যন্ত্রটা বানায় অ্যাসেন্ডিং অনুসারে সাজায়। এর জন্য প্রসেসিং এ, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সাজাতে কম সময় লাগে, আর সর্টিং এ সাজাতে সময় বেশি লাগে। 2 নাম্বার পার্থক্য বলতে পারি, 2 নাম্বার পার্থক্য বলতে পারি যে আমরা কি বলি, ইন্ডেক্স করা হলে নতুন ফাইল তৈরি হয়, তাই না, এবং মূল ডাটা অপরিবর্তিত থাকে। এখানে ইন্ডেক্সিং এর নির্দেশ দিলে আমরা জানি যে নতুন একটা ফাইল তৈরি হয়, নতুন একটি ইন্ডেক্সিং এর নির্দেশ দিলে নতুন একটি ফাইল তৈরি হয়, এবং মূল ফাইল অপরিবর্তিত থাকে। মূল ফাইলটা কিন্তু ধরাও হয় না, মূল ফাইল অপরিবর্তিত থাকে। আর সর্টিং এর হয় কি, সর্টিং এ আমরা কি বলবো, তাহলে সর্টিং এ কি বলতে পারি বলো তো? মূল ফাইল তো চেঞ্জ হয়ে, আমরা জানি যে ইন্ডেক্সিং এ আমরা দেখলাম যে মূল ফাইলটা অপরিবর্তিত থাকে, নতুন একটা ফাইল তৈরি হয়। আর সর্টিং এর ক্ষেত্রে আমরা পার্থক্যতে কি বলবো বলো? মূল ফাইলটা ভ্যানিশ হয়ে যায়। ইয়েস, তাহলে ডাটাবেস ফাইলকে শর্ট করা হলে মূল ফাইলটা পরিবর্তিত হয়ে যায়, শর্টেড অবস্থায় মেমোরিতে জমা হয়। তার মানে এখানে হবে যে শর্টিং এর নির্দেশ দিলে আমরা লিখবো, শর্টিং এর নির্দেশ দিলে ডাটাবেসকে শর্ট করা হলে মূল ডাটা ফাইল, শর্ট করা হলে মূল ডাটা ফাইল পরিবর্তিত হয়ে যায়। এটা হচ্ছে অপরিবর্তিত, আর এটা হচ্ছে পরিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে শর্টেড অবস্থায়, মানে সাজানো অবস্থায়, শর্টেড মানে সাজানো, শর্টেড অবস্থায় মেমোরিতে জমা হয়, শর্টেড অবস্থায় মেমোরিতে জমা হয়। এই হচ্ছে আমার 2 নাম্বার পার্থক্য, যে এখানে শর্ট ইন্ডেক্সিং এর নির্দেশ দিলে মূল একটা ফাইল, নতুন ফাইল তৈরি হবে, মূল ফাইল অপরিবর্তিত, আর এখানে মূল ডাটা ফাইলটাই পরিবর্তিত হয়ে শর্টেড অবস্থায়, শর্টেড মানে সাজানো অবস্থায় মেমোরিতে জমা। তারপরে 3 নম্বরে আমরা দেখছিলাম আরেকটা জিনিস, যে মূল ফাইলে যদি ডাটাকে এই যে মূল ফাইলে যদি কোনো একটা রেকর্ড ইনসার্ট করা হয়, বা কোনো একটা, মনে করো এখানে 4.2 এর জায়গায় 4.4 বানাই দিলাম, তাহলে এখানেও কি হবে জানো, 4.4 হয়ে যাবে। অর্থাৎ এই ডাটাবেস ফাইলে কোনো রকম সংশোধন, সংযোজন ইত্যাদি করলে ইন্ডেক্স ফাইলে অটোমেটিক আপডেট হয়। বাট সর্টিং এ কি করা যায় না, এখানে সর্টিং পদ্ধতিতে কোনো সংশোধন বা সংযোজন করলে নতুন করে আপডেট হয় না, এটা জাস্ট নিচে চলে আসে। ধরো আমি এখানে আরেকটা, ওই যে আগেরটায় এখানে আমরা কি করেছিলাম, লাস্টে আবার একটা 3 রোল অ্যাড করেছিলাম, তাহলে এখানেও যদি আমরা 3 রোলটাকে অ্যাড করতাম পরবর্তীতে শর্ট করার পরে, এখানে যদি আমি 3 দিতাম, 3 দিয়ে ওখানে ছিল মনি, এখানেও দিয়ে দিলাম মনি, 4.9 ছিল, তাহলে সে এটাই থাকতো, অটোমেটিক আবার শর্ট করতো না। শর্টিং করার জন্য আবার নতুন করে নির্দেশ দিতে হইতো, তাহলেই শর্ট হবে। বাট দেখো এখানে কিন্তু আমার ইন্ডেক্সিং এর নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না, এখানে আমি একটা নতুন রেকর্ড যুক্ত করছি, অটোমেটিক এই যে এখানে আমি যেহেতু খাতায় লিখছি তাই জায়গা নাই, চাপায় চুপায় লিখছি, কম্পিউটারটা তা হবে না। আবার এখানে আমি চেঞ্জ করছি, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে শর্টিং এ এই ধরনের কাজ হয় না। তাহলে আমরা বলবো যে ডাটাবেস ফাইলে রেকর্ড কোন সংশোধন বা সংযোজন করলে আমরা কি বলবো, রেকর্ড
সংশোধন বা সংযোজন করলে অটোমেটিক আপডেট হয়। অটোমেটিক আপডেট হয়। অটোমেটিক আপডেট হয়। আর এখানে বলবো যে কোন ডাটা ফাইলে নতুন একটা ফাইল সংশোধন বা সংযোজন করলে অটোমেটিক আপডেট হয় না। অটোমেটিক আমরা জাস্ট আপডেট হয় না। ওই কথাগুলা এই গেল পার্থক্য। তাহলে এখন আমরা আরো বুঝতে পারতেছি। আর কি বলতে পারি, তাহলে যেহেতু সময় কম লাগে, সময়ও যেমন কম লাগে, এটা ইন্ডেক্সিং দ্রুততম পদ্ধতি। এটাতে সময় কম লাগে, তার মানে এটা দ্রুততম পদ্ধতি। তাহলে এটাকে বলতে পারি কি ধীর গতি সম্পন্ন, তার মানে তুলনামূলক কম দ্রুত গতি। তাহলে আমরা বলতে পারি তুলনামূলক কম দ্রুত পদ্ধতি, এটা বলতে পারি পদ্ধতি। আরেকটা বলতে পারি লাস্ট ওয়ান, আরেকটা কি বলতে পারি যে এখানে ইন্ডেক্সিং এ কি মেমোরিতে জায়গা বেশি লাগে আর শর্টিং এ মেমোরিতে জায়গা কম লাগে। কেন? কারণ ইন্ডেক্সিং এ নির্দেশ দিলে তো দুইটা ফাইল থাকে, আর শর্টিং এ নির্দেশ দিলে তো একটা ফাইলই থাকে। মূল ফাইলটাই তো এটা মূল ফাইল হয়ে যায়। তার মানে এখানে একটা ফাইল থাকছে আর এখানে দুইটা ফাইল থাকছে, তাহলে এখানে মেমোরিতে বেশি জায়গা দখল করছে আর শর্টিং এ মেমোরিতে কম জায়গা দখল করছে। তাহলে আমরা ইন্ডেক্সিং এ লিখবো মেমোরিতে বেশি জায়গা দখল করে। তাহলে এখানে লিখবো মেমোরিতে বেশি জায়গা দখল করে। আর এখানে লিখবো আমরা 5 নম্বরে যে মেমোরিতে কম জায়গা দখল করে। এই 5টা পার্থক্য লিখছে, আর তো প্রয়োজন নাই মনে হয়। তাহলে আমার মনে হয় ইন্ডেক্সিং আর শর্টিং এখন ভালো মতো বোঝা হয়ে গেছে। আমরা সংজ্ঞা পারবো, সংজ্ঞাটা বই থেকে পারবা। একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিয়ে বর্ণনা বুঝাই দিলাম, প্লাস আমরা পার্থক্যটাও লিখে দিলাম। যদিও আমি একটু শর্টকাট লিখেছি, তোমরা পরীক্ষার সময় শর্টকাট লিখবে না, একটু ব্রিফলি লিখবে। ঠিক আছে? এই গেল ইন্ডেক্সিং আর শর্টিং, পার্থক্যটাই বেশি আসে। এখন পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় যে সবসময় ইন্ডেক্সিং আর শর্টিং কথাটা উল্লেখ থাকে তা কিন্তু না। হয়তো দুইটা নাম দিল যে নীলা যে পদ্ধতিতে ডাটা সাজালো তাতে মেমোরিতে বেশি জায়গা দখল করে, আর মিলি যে পদ্ধতিতে ডাটাটা সাজালো তাতে মেমোরিতে কম জায়গা দখল করে। তারপর বললো নীলা যে পদ্ধতিতে ডাটা সাজিয়েছে সেটা কোন ধরনের পদ্ধতি ব্যাখ্যা করো। তার মানে মেমোরিতে বেশি জায়গা দখল করে, জাস্ট এই কথাটা বলছে, আর কিছু বলে নাই। তার মানে তখন ইন্ডেক্সিং এর বৈশিষ্ট্যগুলো দিতে হবে। আর এটা কম জায়গা, তার মানে শর্টিং। আবার ধরো বললো যে সময় কম লাগে, এর সময় বেশি লাগে। অথবা বললো অটোমেটিক আপডেট হয় ওর তথ্যগুলো, আর ওর তথ্যগুলো অটোমেটিক আপডেট হয় না। বা বললো যে মূল ফাইল পরিবর্তন হয়ে যায়, ডাটা সাজালো। আরেকজন বললো যে মূল ফাইল কি অপরিবর্তিত আপডেট হয় না, বা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে না। এই ধরনের ছোট্ট ছোট্ট হিন্টস গুলা দিয়ে উদ্দীপক আসবে। তার মানে আমাকে ইন্ডেক্সিং কথাটাও বলা থাকবে না, শর্টিং কথাটাও বলা থাকবে না। এই যে ছোট ছোট হিন্টস এইগুলা দেওয়া থাকে, এইগুলা থেকে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা থেকে আসছে, শর্টিং থেকে আসছে না ইন্ডেক্সিং থেকে আসছে, এবং সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। এখন সেটার বর্ণনা চাক, পার্থক্য চাক, বা তুলনামূলক পার্থক্য চাক, অথবা বৈশিষ্ট্য চাক, এগুলা তখন তুমি নিজের থেকে দিতে হবে। এর জন্য আমরা এত কিছু আলোচনা করলাম। এই গেল আমাদের ইন্ডেক্সিং এবং শর্টিং। তারপরে আমরা আজকে আরেকটা পড়া পড়বো, সেটা হচ্ছে তাহলে ইন্ডেক্সিং আর শর্টিং এর সুবিধা অসুবিধা কিন্তু পড়বা। আমরা বললাম পার্থক্য পড়বা, আর পড়বা হচ্ছে এই যে ডাটাবেস ইন্ডেক্সিং শর্টিং এর আমরা কি বলতে পারি এখানে বলে দিচ্ছি একটু। এখানে বর্ণনা পড়বা, প্লাস সংজ্ঞা পড়বা, প্লাস সুবিধা অসুবিধা পড়বা। সুবিধা প্লাস অসুবিধা, এইগুলা সবই পড়বা। সুবিধা অসুবিধা আসলে ইন্ডেক্সিং শর্টিং এর পার্থক্য থেকেই হয়ে যাচ্ছে, যে পার্থক্য থেকে। আর পার্থক্যটা তো স্টার্টিং এ দিলাম,
যেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পার্থক্য পড়লে সুবিধা অসুবিধা সব হয়ে যায়। আবার যদি বলে কারটা বেশি সুবিধাজনক, তখন তুমি ইন্ডেক্সিং এর সুবিধাগুলো দিবা, শর্টিং এর অসুবিধাগুলো দিবা। আর যদি বলো ওরটা বেশি সুবিধা, তাহলে শর্টিং এর সুবিধা আর ইন্ডেক্সিং। আসলে ইন্ডেক্সিং ই সবসময় বেশি সুবিধাজনক, শর্টিং বেশি সুবিধাজনক না। কাজে তোমরা যদি বলে কোনটা বেশি সুবিধাজনক, সবসময় ইন্ডেক্সিং ই বলবা যে ইন্ডেক্সিং বেশি সুবিধাজনক। এরপর আমরা পড়বো ডাটাবেস রিলেশনশিপ। নেক্সট টপিক 6.10। আচ্ছা, তোমাদের কলেজে কত দূর আগাইছে একটু বলো তো শুনি। ম্যাম আজকে শর্টিং পড়াইছে। মিস এই যে আজকে ডাটাবেস রিলেশনশিপ ইন্ডেক্স আর শর্টিং পড়তে হয়েছে। তাহলে তো ভালোই। তাহলে তো তোমরা আগের থেকেই পারতেছো ডাটাবেস রিলেশনশিপ। তাহলে একবার শিখছো কলেজে, এখন আবার রিভাইজ হয়ে গেল নাকি? এবার আমরা পড়বো ডাটাবেস রিলেশনশিপ। ডাটাবেস রিলেশন বা ডাটাবেস রিলেশনশিপ বলতে কি বুঝি? ডাটাবেস রিলেশনশিপ বলতে আমরা বুঝি যখন দুইটা বা ততোধিক ডাটা টেবিলের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করব, পারস্পরিক সম্পর্ক স্থাপন করব, তখনই তাকে বলা হয় ডাটাবেস রিলেশনশিপ। ওই যে একটু আগে একবার একটা পড়াইছিলাম, ওই যে দুইটা টেবিল থেকে একটা তথ্য নিয়ে নতুন ডাটাবেস তৈরি করা, ওটা হচ্ছে ডাটাবেস রিলেশন। তাই এইখান থেকে আবার আমাদের এটা আরো বড় বিস্তারিত ডাটাবেস রিলেশন বা ডাটাবেস রিলেশনশিপ বলতে আমরা কি বুঝি? তাহলে ডাটাবেস রিলেশনশিপ বলতে বোঝায় যে ডাটাবেস এর ক্ষেত্রে কোনো একটা ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য যে রিলেশন তৈরি করা হয় বা সম্পর্ক তৈরি করা হয় তাকে বলা হয় ডাটাবেস রিলেশনশিপ বা ডাটাবেস রিলেশন। এখন এই ডাটাবেস রিলেশনশিপ 4 প্রকার, কিন্তু এই 4 প্রকার আগে জানার জন্য আমরা শিখবো রিলেশন তৈরি শর্ত। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা প্রতি বছর আসে। রিলেশন তৈরি শর্ত কখনো আলাদা আসে, কখনো একসাথে আসে। তাহলে রিলেশন তৈরি শর্তগুলা কি? এই যে ডাটাবেস রিলেশনশিপ, আমি বললাম যে কোনো একটা ডাটা টেবিলের যে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করবে, কিন্তু রিলেশন তৈরি করতে হলে কিছু শর্ত আছে। এই শর্তগুলো আমাকে আগে জানতে হবে, তারপর আমি উদ্দীপক বোঝাবো কিভাবে লিখতে হবে। 1 নাম্বার শর্ত, 1 নাম্বার হচ্ছে রিলেশন ডাটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে কমন ফিল্ড থাকতে হবে। যেই টেবিলগুলো নিয়ে আমরা রিলেশন তৈরি করব, ওই টেবিলগুলোর মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। আবার এইটুকু লেখো না, কিন্তু বইয়ে বিস্তারিত লেখা আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বা মনে রাখার জন্য এতটুকু বলতেছি যে যে কটা মনে করো দুইটা ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা হবে, তাহলে ওই দুইটা ডাটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড কি? মনে করো প্রথম ডাটা টেবিলেও রোল আছে, দ্বিতীয় ডাটা টেবিলেও রোল আছে, বা প্রথমটাতেও আইডি আছে, ওইটাতেও আইডি আছে, তাহলে রিলেশন তৈরি করা যাবে। মনে করো প্রথম টেবিলে রেজাল্ট টেবিলে রোল আছে, বাট স্টুডেন্ট টেবিলে রোল নাই, তাহলে রিলেশন তৈরি করা যাবে না, যেহেতু কমন কোনো ফিল্ড নেই। 2 নাম্বার শর্ত হচ্ছে কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হতে হবে। কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হতে হবে। প্রাইমারি কি ফিল্ড হতে হবে। তার মানে কমন ফিল্ড থাকলেই হবে না, অর্থাৎ মনে করো প্রথম রেজাল্ট টেবিলেও আছে নেম, আর স্টুডেন্ট টেবিলেও আছে নেম, কিন্তু নেম তো কমন ফিল্ড ঠিকই, কিন্তু এটা তো প্রাইমারি কি ফিল্ড না, কারণ নেম তো একই নামের অনেকেই থাকতে পারে, যার ফলে এটা রিলেশন তৈরি করা সম্ভব না। তাহলে রিলেশন তৈরি শর্ত প্রথমটা যেমন কমন ফিল্ড থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে কমন ফিল্ডটা অবশ্যই প্রাইমারি কি ফিল্ড হতে হবে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, প্রাইমারি কি ফিল্ড না হলে কিন্তু হবে না। আচ্ছা, তারপরে 3 নাম্বার শর্ততে চলে যাই। 3 নাম্বার শর্ত হচ্ছে কমন ফিল্ডের নাম, টাইপ, সাইজ সবকিছু একই হতে হবে। আমি আবারও বলছি, কমন ফিল্ডটির
নাম, ডাটা টাইপ, এবং ফিল্ড সাইজ। ফিল্ড সাইজ একই হতে হবে, একই হতে হবে। এবার এটা বোঝাই, এটা মানে কি? মনে করো ওই যে আমি বলেছিলাম যে একটা টেবিল বানালাম, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, বললাম এই দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন করব। তাই এখানেও আমার আছে মনে করো আইডি, এখানেও আছে আমার আইডি। তাহলে কমন ফিল্ড এখানেও মনে করো নেম আছে, এখানেও নেম আছে, ঠিক আছে? আর এখানে ধরো জিপিএ আছে, আর এখানে আছে মনে করো অ্যাড্রেস আছে। এখন নেম কমন ফিল্ড ঠিকই, কিন্তু এটা প্রাইমারি কি ফিল্ড না, তাহলে এটা হবে না। এবার 3 নাম্বারটা বলছে কমন ফিল্ডটার নাম এক হতে হবে, অর্থাৎ এখানেও আইডি আছে, এখানেও আইডি আছে। কিন্তু মনে করো এই ফিল্ডটার নাম যদি থাকতো আইডি, মানে রেজাল্ট টেবিলের ফিল্ড নেম যদি হইতো আইডি, আর স্টুডেন্ট টেবিলের যদি ফিল্ড নেম হইতো আইডি নং, তাহলে একটা বললাম আইডি আর একটা বললাম আইডি নং, তাহলে তো দুইটা কম এক হইলো না, ঠিক আছে? তাইলে কিন্তু রিলেশন তৈরি হবে না। তারপর বলছে ডাটা টাইপ আর ফিল্ড সাইজ, শুধু নামটাই আমরা দেখতে পাই, ডাটা টাইপ আর ফিল্ড সাইজ দেখতে পাই না, কিন্তু এটা কম্পিউটারে করার সময় দিতে হয় একই রকম। ডাটা টাইপ তার মানে আমরা জানি আইডি কি, নাম্বার টাইপও দেওয়া যায়, টেক্সট টাইপও দেওয়া যায়। এখন মনে করো না দুইটাই আইডি আছে, অর্থাৎ এখানেও আইডি আছে, এখানেও আইডি আছে, কিন্তু এইটা দিচ্ছে টেক্সট টাইপ আর এটা দিচ্ছে নাম্বার টাইপ, তাহলেও রিলেশন তৈরি হবে না। আবার মনে করো হ্যাঁ নামও ঠিক আছে, ডাটা টাইপও ঠিক আছে, নেমেও দিলাম আইডি, এখানেও আইডি দিলাম, এবং এটাও দিলাম নাম্বার টাইপ, এটাও দিলাম নাম্বার টাইপ, কিন্তু ফিল্ড সাইজ, এখানে ফিল্ড সাইজ দিলাম ধরো 4, আর এখানে ফিল্ড সাইজ দিলাম ধরো 2, বা এটার ফিল্ড সাইজ দিলাম 10, অর্থাৎ 10টা অক্ষর পর্যন্ত লেখা যাবে, আর এখানে ফিল্ড সাইজ দিলাম 4, মানে 4টা পর্যন্ত অক্ষর লেখা যাবে। তাহলে এখানে আইডি যদি মনে করো আমি দিলাম 42139456 এরকম একটা আইডি নাম্বার দিলাম, কিন্তু এখানে তো আমি সাইজ দিচ্ছিলাম 4, তাহলে 4 সাইজের জন্য হবে 4213, এর পরের অংশগুলো তো আর আসবে না, যেহেতু আসবে না তাহলে রিলেশনও তৈরি করা যাবে না। তাহলে এখন আমার মনে হয় এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কমন ফিল্ড তো থাকতেই হবে, প্রাইমারি কি ফিল্ড হতে হবে, আবার নাম, টাইপ, সাইজও একই হতে হবে। লাস্ট শর্ত, কমন ফিল্ডের তথ্যগুলো একই হতে হবে, কমন ফিল্ডের তথ্য গুলো একই হতে হবে, কমন ফিল্ডের তথ্যগুলো একই হতে হবে। অর্থাৎ এখানে যে আমি আইডি দিয়েছিলাম, এখন আইডি মনে করো একটা দিলাম 01 আর একটা দিলাম 02, আর এইখানে দিলাম আইডি মনে করো 113112, তাহলে এখানে তো মিললো না, একটা হচ্ছে 0102 আর একটা হচ্ছে 11311112। তাহলে এই যে কমন ফিল্ডের তথ্যগুলো একই হতে হবে, কিন্তু এখানে কমন ফিল্ডের তথ্যগুলো ভিন্ন, তাহলেও ডাটাবেস রিলেশনশিপ তৈরি করা যাবে না। এই হচ্ছে মেন 4টা শর্ত। আরেকটা শর্ত, এটা লিখলেও হয় না লিখলেও হয়, যে রিলেশন তৈরির জন্য ডাটা টেবিল গুলা ওপেন থাকতে হবে, অর্থাৎ ফাইল গুলো একই সময়ে ওপেন থাকতে হবে, ফাইল গুলো একই সময়ে ওপেন থাকতে হবে। অর্থাৎ কম্পিউটারে তোমার এই দুইটা ডাটা টেবিলের মধ্যে রেজাল্ট আর স্টুডেন্ট টেবিলের মধ্যে তুমি রিলেশন তৈরি করবা, কিন্তু তুমি শুধু রেজাল্ট টেবিলটা ওপেন করছো, স্টুডেন্ট টেবিলটা ওপেন করো নাই, তাহলেও রিলেশন তৈরি করা যাবে না। অর্থাৎ যেই ফাইলগুলোর মধ্যে আমরা রিলেশন তৈরি করব সেই ফাইলগুলো একই সময় কম্পিউটারে ওপেন থাকতে হবে, তাইলে ডাটাবেস রিলেশন তৈরি করা যাবে। আমার মনে হয় শর্তগুলো মোটামুটি আমি ভালো মতো বুঝাইতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? No, জি না miss. ম্যাম। নাই, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাই প্রকারভেদে। ঠিক আছে, আমরা যে কটা প্রকারভেদ পারি আজকে ইনশাআল্লাহ শেষ করবো, 4টা প্রকারভেদ। আর লাইন একটু পরে কেটে যাবে, তখন তোমরা ওই একই লিংকে ক্লিক করবে। তাহলে আমরা এখন প্রকারভেদে চলে যাচ্ছি। আমরা লিখছি
রিলেশনশিপের প্রকারভেদ। রিলেশনশিপের প্রকারভেদ। তাহলে রিলেশনশিপ আমি বারবার বলছি ডাটাবেস রিলেশনশিপ 4 প্রকার। এক নাম্বারটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। দুই নাম্বারটা হচ্ছে 1 to many রিলেশনশিপ। তিন নাম্বারটা হচ্ছে many to 1 রিলেশনশিপ। আর 4 নাম্বারটা হচ্ছে many to many রিলেশনশিপ। এই হচ্ছে ডাটাবেস রিলেশনশিপের প্রকারভেদ। ঠিক আছে? 1 to 1, 1 to many, many to 1 আর many to many। তবে মাঝে মাঝে 1 to many 2 মিনিট 1 to many এবং many to 1 এর মধ্যে অনেক সময় বলে কি যে এই দুইটাকে একই বলে, যে রিলেশনশিপ 3 প্রকার। একটাকে বলে 1 to 1, একটাকে বলে 1 to many বা many to 1, আর একটাকে বলা হয় many to many। তবে আসলে সাধারণত 4 প্রকারই আমরা শিখবো, 4 প্রকারই আমরা পড়বো। এইবার এক নাম্বারটা আমি ব্যাখ্যা করব। ফার্স্টে আমরা বলছি 1 to 1 রিলেশনশিপ। তাহলে 1 to 1 রিলেশনশিপ বোঝানোর জন্য আমি প্রথমে দুইটা টেবিল আঁকি। আগে একে বুঝাই, পরে সংখ্যাটা বলি, তাহলে ইজিলি বুঝবা। তাহলে আমি দুইটা টেবিল আঁকি, পাশাপাশি আঁকতে পারো বা নিচে নিচে আঁকতে পারো, অ্যাজ ইউ উইশ, যার যেটা ইচ্ছা হয়। ঠিক আছে? তাহলে আমি একটু আগে বলছিলাম একটা হবে স্টুডেন্ট ফাইল, তাহলে মনে করো এটা দিলাম std ফাইল। আর এটা বলছিলাম রেজাল্ট ফাইল, তাহলে এটা দিলাম ধরো রেজাল্ট ফাইল। এখন স্টুডেন্ট ফাইলে ধরো আমি কয়েকটা ফিল্ড দিচ্ছি। এখানে ধরো দিলাম আমি রোল, তারপরে ধরো দিলাম নেম, এখানে দিলাম ধরো সিটি, আর রেজাল্টে দিলাম ধরো রোল, এখানে দিলাম রোল, এখানে দিলাম ধরো গ্রুপ, আর এটা দিলাম ধরো মার্ক। এখন আমি এখানে কয়েকটা রেকর্ড দিয়ে দিলাম, তিনটা রেকর্ড দিয়ে দিলাম। এখন এই রেকর্ড গুলাতে আমি মান দিয়ে দিচ্ছি, ধরো 1 2 0 1 1, 1 2 0 1 2, 1 2 0 1 3। এখানে ধরো দিলাম রহিম, করিম, রানা, সিটি, ধরো দিলাম ঢাকা, খুলনা, আবার দিলাম ধরো ঢাকা, ইচ্ছা মতো দিলাম। এখানেও দিলাম 1 2 0 1 1, 1 2 0 1 2, 1 2 0 1 3। এখানে গ্রুপ ধরো এটা দিলাম কমার্স, এটা দিলাম সায়েন্স, আবার ধরো দিলাম কমার্স। মার্কস ধরো দিলাম 750, এখানে দিলাম ধরো 780, এখানে দিলাম 630, এরকম মার্কস। এখন এই দুইটার মধ্যে ডাটা টেবিলের মধ্যে আমরা রিলেশন তৈরি করবো। তাহলে ডাটা টেবিলের রিলেশনের শর্তগুলো আগে দেখি। বলছে রিলেশনশিপ শর্ত হচ্ছে যদি একটা কমন ফিল্ড থাকে, দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড, তাহলে কমন ফিল্ড আমরা কি পাচ্ছি? রোল। 2 নাম্বার শর্ত ছিল কমন ফিল্ডটা প্রাইমারি কি ফিল্ড হতে হবে, তাহলে রোল তো প্রাইমারি কি ফিল্ড। 3 নাম্বার শর্ত ছিল রোল প্রাইমারি কি ফিল্ডের নেম, টাইপ, সাইজ একই হতে হবে। তার টাইপ আর সাইজ তো দেখা যাচ্ছে, নেম এক, রোল আর রোল নং লেখা নাই, তাহলে বা আদার্স কিছু লেখা নাই। তাহলে এই 3 নাম্বার শর্ত মিললো। 4 নাম্বার শর্ত কি ছিল? কমন ফিল্ডের তথ্যগুলা একই হতে হবে। তাহলে এখন দেখছি এখানে 1 2 0 1 1, এখানেও 1 2 0 1 1, 1 2 0 1 2, 1 2 0 1 2, 1 2 0 1 3 1 2। তাহলে তথ্যগুলো এক, তার মানে আমার রিলেশনশিপের সবগুলা শর্ত মানছে।
আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করছে। তাহলে আমরা পড়ছিলাম যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলতে কি বুঝি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলতে বোঝায় যে কোনো একটা ডাটা টেবিলের একটি রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলের কেবলমাত্র একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে তখন তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তখন তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট টেবিলের একটা রেকর্ড রেজাল্ট টেবিলের একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করতে পারে, আবার এটার একটা রেকর্ড এটার একটা রেকর্ডের সাথে রিলেশন, এটার একটা রেকর্ড এটার একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে। আবারও বলছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কাকে বলে? কোনো একটা ডাটা টেবিলের একটি রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। আমরা কি ক্লিয়ার হয়েছে ওয়ান টু ওয়ান কি? জি ম্যাম। ভেরি গুড। তাহলে এবার আমরা 2 নাম্বারটা চলে যাব, ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি। মিস ক্লাসে অ্যাড হওয়ার পর কি বুঝেছেন একটু আবার বুঝাবেন? নেট আসতেছিল না। আচ্ছা, ওয়ান টু ওয়ান রিলেশনশিপে আমি বলেছি যে কোনো একটা ডাটা টেবিলের একটি রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলের কেবলমাত্র একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। যেমন যার নাম করিম, তার রোল হচ্ছে 12012, তার সিটি হচ্ছে খুলনা, তার গ্রুপ হচ্ছে সায়েন্স এবং সে 780 মার্কস পেয়েছে। তাহলে এখানের এই একটা রেকর্ড এখানে একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করছে, আর কোনো রেকর্ডের সাথে রিলেশন তৈরি করতে পারছে না, এর জন্য এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, এরপরে আমরা লিখবো এখন ওয়ান টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, ওয়ান টু মেনি রিলেশনশিপের জন্য আবারও আমি কি করব, প্রথমে দুটো টেবিল আঁকবো। এখনো ঢুকতেছে, এজন্যই ওয়েট করতেছিলাম। সবাই মোটামুটি একসাথে ঢুকতো, কিন্তু আবার এখনো দুই একজন একটু লেট করতেছে, একটু ভয় লাগে। ওয়ান টু মেনি রিলেশনশিপের আমি দুটা টেবিল আঁকি। এখানে একটা টেবিল আঁকলাম, আর এই জায়গায় আরেকটা টেবিল আঁকছি। এখানেও ধরো আমি দিলাম রোল দিলাম, গ্রুপ দিলাম, জিপিএ দিলাম। ঠিক আছে, আর এইখানে ধরো দিলাম রোল, সাবজেক্ট, আর এখানে দিলাম সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড লিখলাম। তো এখানে আমরা আবারও কিছু রেকর্ড দিচ্ছি। এখানেও কিছু রেকর্ড দিই। না আরো আছে। ম্যাম রোল লাস্ট একটা সাবজেক্ট ডট কোড, CODE কোড, সাবজেক্ট আর সাবজেক্ট কোড। বা জিপিএও লিখতে পারতাম, সাবজেক্ট আর জিপিএ। এখানে দিলাম ধরো 101, 102, 103, 104 এরকম গ্রুপ দিলাম, ধরো কমার্স, সায়েন্স, আবার দিলাম সায়েন্স, এখানে দিলাম কমার্স। জিপিএ দেই, জিপিএ দিলাম ধরো 4.8, 5.0, দিলাম 4.6, এখানে দিলাম 4.9, এরকম ইচ্ছা মতো জিপিএ দিলাম। এবার ওয়ান টু মেনি কথাটা দ্বারাই বুঝতে পারতেছে যে কি হইতে পারে, যে কোনো একটা টেবিলের একটা রেকর্ড যখন অন্য একটা টেবিলে একাধিক রেকর্ডের সাথে রিলেশন তৈরি করবে। ধরো এখানে আছে 101, 101,
তারপরে আছে 102 103, হ্যাঁ, বা এখানে আছে 104, এরকম যাচ্ছে। তাহলে 101 কি কি সাবজেক্টে পরীক্ষা দিয়েছে? সে মনে করো বাংলা সাবজেক্টের এক্সাম দিয়েছে আর আইসিটি সাবজেক্টের এক্সাম দিয়েছে। তারপরে মনে করো 102 ইংলিশ সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে, আবার 103 আইসিটি সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে, 104 ধরো বাংলা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে। ম্যাম এখন হ্যাঁ আমি শেষ 101 এর করিনি, দুইজন আমি বলবো, শেষ করিনি, যা লিখছি খালি লিখা যাও। ধরো বাংলার কোড হচ্ছে 701, আইসিটি হচ্ছে 707, ইংলিশে ধরো দিলাম 702, আইসিটি 707, বাংলা হচ্ছে 701, এরকম দিলাম। ধরো আরো আছে। এখন এখানে আমরা কি দেখছি? আমরা দেখতেছি আমাদের রিলেশনশিপের শর্তগুলো আগে আছে। দেখলাম যে এখানেও রোল আছে, এখানেও রোল আছে, হ্যাঁ কমন ফিল্ড আছে, রোলটা প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড, এটাও মিলতো। তারপরে নাম টাইপ সাইজ এক হতে হবে, নাম টাইপ সাইজ এক। এরপরে বলছে যে নাম টাইপ সাইজ এক হওয়ার পরে আমাদের আর না একটা শর্ত ছিল, তথ্যগুলো একই কিনা। হ্যাঁ তথ্যগুলোও একই, ঠিক আছে, যে তথ্যগুলোও একই, যেহেতু তথ্যগুলো একই আছে অর্থাৎ 101 102 103 104 101 102 103, তার মানে রিলেশনশিপের শর্ত মানছে। এখন ওয়ান টু মেনি রিলেশনশিপ কাকে বলে? কোনো একটা ডাটা টেবিলের একটি রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে তখন তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে এখানে আমরা দেখতে পারতেছি 101 রোল যার জিপিএ 4.8 পেয়েছে, সে কি কি এক্সাম দিয়েছে? বাংলার আইসিটি এক্সাম দিয়েছে। আবার 102 যে সে শুধু ইংলিশ দিয়েছে, 103 শুধু আইসিটি দিয়েছে, 104 বাংলা দিয়েছে। তাহলে এখানে আমরা ইচ্ছা করলে এখানে আমরা আরো একটা 101 লিখতে পারতাম, তাহলে আবার এখানে রিলেশন দিতাম, ধরো এখানে ইংলিশ দিল। এটাকেই বলা হয় ওয়ান টু মেনি, অর্থাৎ কোনো একটা ডাটা টেবিলের একটি রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে তখনই তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। এই যে আমাকে কে জানি কোশ্চেন করেছিল, ম্যান একই লেখা আমরা কেন লিখেছি? এই জন্যই লিখেছি, রিলেশনশিপ তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে এই ধরনের রিলেশনশিপ যখন দেখবো আমরা তখন তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। আমরা আজকে আরেকটা শিখবো মেনি টু ওয়ান, আরেকটা যে 4 নাম্বার মেনি টু মেনি, এটা হয়তো আজকে ক্লাসে পারবো না, নেক্সট ক্লাসে আমরা শিখবো। তাহলে আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি, মেনি টু ওয়ান। তাহলে ওয়ান টু মেনি যেহেতু বুঝতে পারছি, মেনি টু ওয়ান কি ঠিক উল্টাটা না? তার মানে এই টেবিলটাকেই আমি যদি উল্টা ভাবে আঁকতাম, অর্থাৎ এইটাকে যদি এই পাশে আঁকতাম আর এইটাকে যদি এই পাশে আঁকতাম, তাহলেই তো মেনি টু ওয়ান হয়ে যেত। মানে এটার একাধিক রেকর্ড অন্যটার একটা মাত্র রেকর্ডের সাথে রিলেশন তৈরি করছে। তাহলে মেনি টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে কোনো একটা ডাটা টেবিলের একাধিক রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলের কেবলমাত্র একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে তখন তাকে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলে। তারপরও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওইটাই আঁকছি না, অন্য একটা এক্সাম্পল দিয়ে আমি একে বুঝাই দিচ্ছি। মনে করো এখানে আমি দুইটা টেবিল আঁকছি, টেবিল পাশাপাশি না আঁকলে নিচে নিচেও আঁকতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দুইটা টেবিল আঁকলাম। প্রথম টেবিলে আমরা দিলাম 3টা ফিল্ড, মনে করো দিলাম ফাদার আইডি, চাইল্ড নেম, চাইল্ড আইডি। এখানে দিলাম ফাদার আইডি, নেম মানে ফাদার নেম, এইভাবে লিখি ফাদার নেম, আর ধরো দিলাম সিটি।
তো এখানে আমরা কয়েকটা ডাটা এন্ট্রি করছি, এখানেও কয়েকটা ডাটা এন্ট্রি করছি। মনে করো ফাদার আইডি তে দিলাম 1201, তারপরে দিলাম 1202, 1203, এখানেও দিলাম 1203। চাইল্ড নেম ধরো দিলাম রফিক, ঠিক আছে, সোহেল, তারপরে ধরো দিলাম নাফিম, নাফিস, এরকম দিলাম। চাইল্ড আইডি ধরো দিলাম 3101, 3102, 3103, 3104। এখানে আইডি দিলাম 1201, 1202, 1203। এখানে ধরো দিলাম মিস্টার এক্স, এটা দিলাম মিস্টার ওয়াই, এটা দিলাম মিস্টার জেড। সিটি ধরো সবগুলোই ঢাকা দিয়ে দিলাম, ঢাকা ঢাকা ঢাকা। তাহলে এটা ধরো চাইল্ড ফাইল, এটা ধরো ফাদার ফাইল। চাইল্ড ফাইল আর ফাদার ফাইল। এখানে তাহলে আমরা কি দেখতে পারতেছি যে এখানে ফাদার আইডি আর ফাদার আইডি কমন ফিল্ড এবং প্রাইমারি কি ফিল্ড, কিন্তু এখানে আমরা দেখতেছি কি একাধিক রেকর্ড, এখানে আছে একটা রেকর্ড, এই যে 1203, এখানে 1203 একটা। তার মানে কি এই যে ফাদার আইডি 1203, যার নাম মিস্টার জেড, যার সিটি ঢাকা, তার কয়টা চাইল্ড আছে? তার দুইটা চাইল্ড আছে, নাফিম এবং নাফিস। মিস্টার ওয়াই এর একটা চাইল্ড আছে, মিস্টার এক্স এর একটা চাইল্ড আছে। তাহলে এইখানে এই একটা রেকর্ড আর এখানে দুইটা রেকর্ড। তাহলে এখানে কি হলো, কোন একটা ডাটা টেবিলের একাধিক রেকর্ড যখন অন্য একটা ডাটা টেবিলে কেবলমাত্র একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে, তখন তাকে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলে। আবারও বলছি, কোনো একটা ডাটা টেবিলের যখন একাধিক রেকর্ড অন্য একটা ডাটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথে রিলেশন তৈরি করে, তখন তাকে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলে। এখন কি আমরা এই যে 1 to 1 আরে 1 to many আর many to 1 এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি? ইয়েস মিস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যখন 1 to many ছিল তখন একটা রেকর্ড একাধিক রেকর্ডের সাথে রিলেশন তৈরি করছে, আর এই many to 1 এ আমরা দেখলাম যখন একাধিক রেকর্ড একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করছে, তখন থাকে। এর জন্যই তোমাদের কলেজে হয়তো একটাই পড়াবে, দেখা যাবে বলবে যে 1 to many আর many to 1 একই। আর জি আসলে ম্যাম, আমাদেরকে একটাই পড়াইছে। ইয়েস মিস, আমাদের একটাই পড়াইছে। আচ্ছা, একটা পড়ায়ও ফেলছে। তো আমরা দুইটা করেই পড়বো, কারণ পরীক্ষায় আমরা কিভাবে পরীক্ষায় আসে আমি বলছিলাম। আর একটা 4 নাম্বার আছে মেনি টু মেনি, এটা পড়ে তো অনেক সময় লাগবে, 12:30 বেজে গেছে। আমি এর জন্য এটা পড়াবো না, মেনি টু মেনি নেক্সট ক্লাসে পড়াবো। কিন্তু আমি পরীক্ষায় যে আসে সেটা নিয়ে একটু আলোচনা করবো, তাহলে ক্লিয়ার হবা। যে আসলে রিলেশনশিপটা কিভাবে আসে। ম্যাম ফাদার্স আইডিটা আরেকবার দেখাবেন? বুঝি নাই, আবার বলো। ম্যাম ওই যে একটা ছক করলে না, ফাদার্স আইডিটা একটু। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেছো। হ্যাঁ এখন ম্যাম, আমরা একটু কোশ্চেন দেখছি। কুমিল্লা বোর্ড 2017, দেখো স্টুডেন্ট ইনফরমেশন, রেজাল্ট ইনফরমেশন। এখানে দিয়েছে রোল নেম, অ্যাড্রেস, এখানে দিয়েছে রোল নেম, জিপি। এখন কোশ্চেন 4 নম্বরে বলছে উদ্দীপকের টেবিল দ্বয়ের ব্যবহৃত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ সম্ভব, যুক্তি সহ মতামত বিশ্লেষণ করো। তাহলে এখানে কোন ধরনের রিলেশন সম্ভব বলো তো? এই যে কমন ফিল্ড রোল আর রোল, এখানেও আছে 1 2 3, এখানেও আছে 1 2 3। তার মানে কি এটা 1 to 1 রিলেশনশিপ না? এটার একটা রেকর্ড এটার একটা রেকর্ডের সাথে রিলেশন করতেছে, এটার একটা রেকর্ড এটার একটা রেকর্ডের সাথে রিলেশন করছে, এটার একটা রেকর্ড এটার একটা রেকর্ডের সাথে রিলেশন তৈরি করছে। তার মানে কি এটা 1 to 1 রিলেশনশিপ। তাহলে আমরা বলবো প্রথমে আঁকবা, তারপর লিখবা উদ্দীপকের টেবিল দুইটার মধ্যে 1 to 1 রিলেশনশিপ সম্ভব। কেন সম্ভব? সংজ্ঞা দিবা, চিত্র দিয়ে বুঝাই দিবা।
কিন্তু আরো একটা কথা বলছে, যুক্তি সহ মতামত দাও। এই যুক্তি সহ মতামত দাও বলতে কি বোঝায় বলতে পারছো? বুঝতে পারছো কি? এই যে এটা হচ্ছে সেই যুক্তি। কেন যুক্তি? এই যে শর্ত, আমি বারবার বলছি শর্তটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা ভালো মতো মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে সেই যুক্তি, কেন রিলেশনশিপ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের। তাহলে আমরা কোশ্চেন বুঝলাম কিভাবে অ্যান্সার করতে হয়। আরো দেখি এরকম দুই একটা দেখি, যেমন এখানে একটা আছে যশোর বোর্ড, কোথায় যশোর বোর্ড 17, এখানেও দুইটা টেবিল দেওয়া আছে, একটা আছে টেবিল 1 টেবিল 2, রোল নং, নেম, আইসিটি মার্ক, রোল নং, ফাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তাহলে এখানেও রোল নং আছে, এখানেও রোল নং আছে, এখানেও 1 2 3, এখানেও 1 2 এটা 3। 1 to 1 ইয়েস, টেবিল দুটোর মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা ব্যাখ্যা করো। তার মানে এই দুটোর মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলছে। আর ব্যাখ্যা মানে কি, আমার শর্তগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। আমি জাস্ট 1 to 1 রিলেশন সম্ভব আর একে দেখাই দিলাম, তাহলে কি আমি 4 এ 4 পাবো? না, পাবো না। তাহলে আমার ওই শর্তগুলো দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো যে উদ্দীপকের টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো বিশ্লেষণ করো। দেখছো এখানে তো একদম সরাসরি বলেই দিছে। হ্যাঁ, ঢাকা বোর্ড 17 যে রিলেশন তৈরির শর্ত, এখানেও একই ডাটা আছে, রিলেশনের শর্ত। তারপরে এরকম আরো কিছু দেখি, এখানেও বলছে দেখো উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সম্ভাব্যতা ও যুক্তি যাচাই করো। তার মানে রিলেশন তৈরি করা সম্ভব কিনা। এই যে এখানে দুইটা দিচ্ছে, রোল নেম, সিটি, রোল মার্কস, গ্রেড। এখানেও 101 2 3 4, 101 2 3 4, মানে 1 to 1, তার মানে বেশি সম্ভব। আসতেছে 1 to 1, তাই না? এবার এইটাতে যাই, 18 সাল, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018। দেখো ওই যে টিচার্স টেবিল, রুটিন টেবিল, 1 to many, উদ্দীপকের টেবিলদের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব। তাহলে এখানে আমরা দেখতেছি যে টিচার আইডি, এই যে 101, এখানে 101 দুইবার আছে, এখানে 102, এখানেও দুইবার আছে। তার মানে এটা 1 to many, একটা রেকর্ড এখানে একাধিক রেকর্ডের সাথে, এটার একটা রেকর্ড এটার একাধিক রেকর্ডের সাথে রিলেশন তৈরি করা, তার মানে এটা 1 to many। এরকম অনেক আসছে, যেমন এখানেও আসছে যে রোল রোল মাঝখানে দিছে কিন্তু আসলে একই রোল। বলছে টেবিল দুটার মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব, তোমার মতামত সহ ব্যাখ্যা করো, মানে 1 to 1, তাই না? তারপরে তোমরা যদি দেখো এই যে দুইটা সম্পর্কের মধ্যে, উদ্দীপকের টেবিল দুটার মধ্যে সম্পর্ক তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এইখানেও দেখো দুইটা একই, তার মানে 1 to 1। তাহলে এখানেও আছে এই যে টেবিল দুটার মধ্যে রিলেশন সম্ভব কিনা। এখানে এখানে এটা কি ধরনের রিলেশন বলো তো? many to 1 1 to No, many, 1 to many, এটার একটা রেকর্ড এটার একাধিক রেকর্ডের সাথে, উপরটা তো আগে অ্যাডমিশন আর ফোন, 1 to এখানে many sorry হ্যাঁ উল্টা বলেছো, যাই হোক ঠিকই আছে, উত্তেজনার জন্য একটু তাড়াতাড়ি বলছো, কিন্তু ঠিক আছে বুঝতে পারছো। তাহলে আমরা দেখতে পারতেছি 1 to 1 আর 1 to many বেশি আসতেছে, এবং এটা কততে আসতেছে, 4 মার্কের আসতেছে, পুরা 4 মার্কস। তাহলে এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, এই রিলেশনশিপের প্রকারভেদ গুলা। এবং প্রকারভেদের মধ্যে আমরা আরো একটা দেখলাম যে রিলেশনশিপ তৈরির শর্তগুলো আমাকে পড়তেই হবে, কারণ যে ব্যাখ্যা চায় বা যুক্তি চায় বা সম্ভব কিনা বিশ্লেষণ করো, এটার জন্য আমার শর্তগুলো লিখতেই হবে। তাহলে আজকে আমরা এই তিনটা থিওরি পড়লাম, লাস্ট দিন আমরা জাস্ট একটা পড়বো, মেন টু মেনি। মেন টু মেনি সাধারণত পরীক্ষা আসে না, তারপর আমরা একটু জেনে রাখবো, পড়লাম। আর ছোটখাটো থিওরি পড়লে আমাদের থিওরি শেষ হয়ে যাবে, তারপর আমরা শুধু কোডিং করবো, এসকিউএল কোডিং। ওকে, আজকে এই পর্যন্ত রাখলাম, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।